নমস্কার বন্ধু, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি সুমন ব্যাঙ্গালোর থেকে বলছি। আপনারা যদি ব্যাঙ্গালোরের মধ্যে আসেন বা যারা ব্যাঙ্গালোরে আছেন তারা হয়তো আপনারা আগামীকাল যখন কোনো একটা জিনিস কিনতে যাবেন, আশপাশের কোনো ছোট দোকান, মাছের দোকান হোক বা কোনো বেকারি হোক, কোনো জায়গা থেকে হয়তো সেখানে গিয়ে দেখবেন এরকম একটা বোর্ড যেখানে লেখা আছে কোনো অনলাইন পেমেন্ট হবে না, শুধুমাত্র ক্যাশ পেমেন্ট, নো অনলাইন অনলি ক্যাশ, এরকম একটা বোর্ড আপনারা দেখতে পারেন। ব্যাঙ্গালোরের মতো একটা আইটি বা টেক সেভি শহরে আপনার এটা নিশ্চয়ই আশ্চর্য লাগবে যে এরকমভাবে হঠাৎ করে যে এরা কেউ অনলাইনে কেন টাকা নিচ্ছে না, সবাই কেন বলছে ক্যাশ। অথচ নোট ব্যানের পরে যদি দেখেন, ব্যাঙ্গালোর হলো প্রথম শহর যারা কিন্তু প্রথম এই অনলাইন ব্যবস্থাটাকে সবচেয়ে বেশিভাবে এরা গ্রহণ করেছিল। তার কারণ অনলাইনে যেটা হয়, ক্যাশ নিয়ে ট্রানজ্যাকশনের ঝামেলা থাকে না, যে খুচরো নিয়ে যে ঝামেলা সেইগুলো হয় না। কারণ একটা সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে খুচরো নিয়ে কত সমস্যা হয়েছে। কোনো কোনো জায়গায় তো এই অটোওয়ালাদের মধ্যে, মানে অটোওয়ালার প্যাসেঞ্জারদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে ওই খুচরো নিয়ে। তো সেই জিনিসগুলো কিন্তু অনলাইন হলে খুব সুবিধা। আমাদের ক্যাশ, তারপর টাকা অনেক সময় ছিঁড়ে যায়, নোংরা হয়ে যায়, ও দাদা এটা চলছে না, আর একটা দাও, এরকম ব্যাপারগুলো হয়। তো এই রকম ব্যাপারগুলো কিন্তু অনলাইনের জন্য আমাদের পোহাতে হয় না। কিন্তু যেটা আপনারা নোট ব্যানের পরে যে জিনিসটা হয়েছে, তারপরে ধীরে ধীরে এখন পুরো গোটা দেশে হয়েছে, সেটা ব্যাঙ্গালোরে গিয়ে দেখবেন, বা ব্যাঙ্গালোর যদি আপনি থাকেন, আসেন, হঠাৎ করে দেখবেন কোনো অটোওয়ালা সে হয়তো লিখে রেখেছে কোনো রকম অনলাইন নেব না, শুধু ক্যাশ। কোনো একটা চায়ের দোকানে যাবেন, সে বলবে না আমি কোনো অনলাইন নেব না, শুধু ক্যাশ। বা সবজির দোকান, মাছের দোকান, এরকম হবে। ইনফ্যাক্ট আজ সকালেই আমি মাছ কিনতে গিয়ে যখন দাম দিতে গেছি, বলে অনলাইন নেব না। দাম হয়েছিল যা, আমি বললাম অনলাইন নেবেন, আমি তো টাকা নিয়ে আসিনি। বলে যা আছে তাই দাও, মানে যা তোমার কাছে ক্যাশ আছে সেটা তুমি দাও, দিয়ে পরে বাকিটা দিয়ে যাও। আমি বললাম আমি তো কোনো ক্যাশই আনিনি, কারণ মোবাইল ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, যা পেমেন্টের দরকার হয় মোবাইল থেকে করি, তো আমি তো কোনো ক্যাশই নিয়ে আসিনি সকালবেলায়। এখন শেষে বাধ্য হয়ে বললো ঠিক আছে অনলাইন দাও, কিন্তু নেক্সট টাইম থেকে কিন্তু আমাকে ক্যাশ দিতে হবে। দোকানটা কতটুকু দেখুন, এই যেখানে লেখা ছিল যে নো অনলাইন অনলি ক্যাশ, দোকানটা দেখুন ছোট্ট একটা দোকান, ছোট্ট মাছের দোকান, কয়েকজন লোক কাজ করে, মালিকও এখানটায় আছে। ফলে এই একটা ব্যাপার কিন্তু আপনি দেখতে পারেন। আমি ব্যাপারগুলো কয়েকদিন ধরে খবরে দেখছিলাম, কিন্তু আমার সঙ্গে এরকম সামনাসামনি হয়নি, বা কেউ আমায় বলেনি যে আমি অনলাইন দেবো না ক্যাশ, যে কারণে আমার প্রথমে একটু ঝটকা লাগলো জিনিসটা। আর সেখান থেকেই আজকের এই ভিডিওটা করছি যে আপনারা এই সমস্যায় কিন্তু পড়তে পারেন। এবার আপনার মনে হতে পারে যে এটা কেন হচ্ছে। আসল ব্যাপার যেটা হয়েছে, যারা অনলাইনে ট্রানজ্যাকশান করে গত কয়েক বছর ধরে, তার মধ্যে প্রচুর দোকানদার যারা কিন্তু জিএসটি নোটিশ পেয়েছে। জিএসটি নোটিশ আপনারা যারা জানেন না, বা হয়তো জানেন যারা ব্যবসা করেন, যে জিএসটির দরকার হয় যদি আপনি কোনো জিনিস বিক্রি করেন, তাহলে মিনিমাম বছরে 40 লক্ষ টাকার যদি আপনার বেচা কেনা হয়, তাহলেই আপনাকে জিএসটি দিতে হয় বা জিএসটি ফাইল করতে হয়। জিএসটির পুরো নিয়ম কানুন ডিটেলে আমি জানি না, কারণ এরকম খোলা মাছে কি জিএসটি লাগবে, কারণ খোলা জিনিসে জিএসটি লাগে না আমি যতদূর জানি। প্যাকেট যদি হয় জিনিসের তখন জিএসটি লাগে। যাই হোক, কিন্তু ওই ট্রানজ্যাকশান কত হচ্ছে তারপরে বেস করে এরা জিএসটির নোটিশ পেয়েছে। আমায় বলল গত পরশু এসেছিল অফিসাররা, এসে আমাদের জিএসটির এই নোটিশ ধরিয়ে দিয়ে গেছে। মাছের দোকান, আর দেখলেন তো কতটুকু মাছের দোকানটা। এরপরে এরকমভাবেই কিন্তু অনেকেই আছে যারা সবজির দোকানদার, তারাও কিন্তু এরকমভাবে জিএসটির নোটিশ পেয়েছে। বেকারি মানে ওই চা, বিস্কুট, কেক, এই জাতীয় খাবার যারা বিক্রি করে, আমি পরে কোনো একটা ভিডিওতে দেখাবো যে আপনারা কেউ বলেছেন যে বাইরে চায়ের দোকান কেমন আছে। আমি নেক্সট যেদিন ঘুরতে যাব সেদিন আমি যখন চাটা খাবো তার ভিডিওটা করলে আপনারা বুঝতে পারবেন যে বেকারিগুলো কেমন হয়। ওই ছোট ছোট দোকান, খুব একটা বড় কিছু না, আমাদের চায়ের দোকান থেকে একটু বড়, আমাদের ওখানটা চায়ের দোকান যা হয় তার থেকে একটু বড়। তো সেখানটাতেও তারা জিএসটির নোটিশ পেয়েছে, মানে এই জাতীয় প্রচুর লোক নোটিশ পেয়েছে, এবং তারপর থেকে তারা অনলাইনে আর নিতে চাইছে না। কারণ অনলাইনে নিলে ওই টাকা ট্রানজ্যাকশান কী হচ্ছে সেটা গভর্নমেন্টের কাছে চলে যাচ্ছে, তারপরে আর নেবে না। তো এরকম একটা ব্যাপার হয়েছে, যে কারণে এখন থেকে কিন্তু আবার আপনাকে ওই ক্যাশই রাখতে হবে। হয়তো ছোটোখাটো খুচরোগুলো নিয়ে নেবে অনলাইনে, কিন্তু ধীরে ধীরে কিন্তু আবার এরকম যে সমস্ত ছোট দোকানের মধ্যে একটু বেশি বেচা কিনা যাদের, তারা কিন্তু
আর অনলাইন নেবে না। আমার তো তাই মনে হচ্ছে দেখে। এবার আপনার মনে হতে পারে যে কত বিক্রি হয়, যেরকম মাছের দোকান এইটুকু একটা, সে বছরে 40 লাখ টাকার বেচাকেনা করে ফেললো, মনে হতে পারে না? মানে আপনারা যদি ব্যবসা করেন, আপনাদের যদি সবজি বা মাছের দোকান থাকে, তাহলে তো আপনার মনে হতেই পারে। তাহলে এই সবজির দোকানটা দেখুন, আমি এই সবজির দোকান থেকে মাঝে মাঝে আমাদের বাড়ির কাছে সেখান থেকে সবজি কিনি। তো সবজির দোকানটা দেখুন যে কতটা বড়। তো এটা হলো সবজির দোকানের ভেতরে। এখানে সমস্ত দাম লেখা আছে, কোনো লোক নেই। যেখানটায় যে জিনিসপত্র যে কিভাবে কি দেবে না দেবে তার কোনো লোকজন নেই, কিছু নেই। তারা শুধুমাত্র মালগুলো এনে রেখে যাচ্ছে, যার যেরকম দরকার তারা সেরকমভাবে নিজেদের মতো করে মাল নিয়ে বিলিং কাউন্টারে গিয়ে দাম দিয়ে দিচ্ছে। আর যদি বিলিং কাউন্টারটা দেখেন ভালো করে খেয়াল করে, তাহলে দেখবেন ওখানে 1 2 3 4 5 6 জন আছে। 6 জন মানুষ সেখানটা বিল করছে, যারা জিনিসের দামগুলো দেখে ওজন করে বিল করে দিচ্ছে। তারপরে একজন যে মালিক, সে ওখানটা থেকে অনলাইন বা ক্যাশে সে পেমেন্ট নিচ্ছে। তো এটা হলো একটা সবজির দোকান। তো এই রকম একটা সবজির দোকান, ভাবতে পারবেন না যে এদের কত বিক্রি হতে পারে। এদের এক্স্যাক্টলি আমি জানি না, কিন্তু এই যে ছোটো মাছের দোকানটা, এদের একদিন বিক্রির হিসাবের সময় আমি একদিন গেছিলাম, এই লকডাউনের পরপরই সন্ধ্যাবেলায় আমি গেছি মাছ কিনতে। তো তখন ওরা অনলাইনের বিলিং অর্ডার করছে, মানে বিল হিসাব করছে যে কত অনলাইনে হয়েছে, কত কি হয়েছে। আর তখন যেহেতু ক্যাশের ট্রানজ্যাকশান একেবারেই বন্ধ ছিল, তাই তাদের পুরোটাই অনলাইনে হতো। শনিবারে একদিনে তাদের বেচাকেনা হয়েছে 2,60,000 টাকার কাছাকাছি একদিনে। তাহলে ভাবতে পারেন যে একদিনে এইটুকু একটা মাছের দোকানের বিক্রি 2 লক্ষ, মানে 2.5 লক্ষ টাকার বেশি, আবার এক্স্যাক্টলি মনে নেই। এরকম সবজির দোকানে এদের একটা ছেলের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারা 2টো শিফটে কাজ করে। একটা শিফট সকাল থেকে দুপুর পর্যন্ত, আর একটা শিফট বিকালে, এবং এরকম 5-6 জন মিলে বিল করে। তাহলে ভাবতে পারেন যে তাদের কত পরিমাণে বিক্রি হয়। তো এরকমভাবে বিক্রি হয় কারণ কি, এখানটায় আমরা যে আসছি এত মানুষ বাইরে থেকে, তো তাদের যে দরকারি জিনিসগুলো সেটা তো কিনবে কোনো জায়গা থেকে। আমরা তো কিনবো সবজি মাছ, এবং মাছ কিন্তু এখানটার অর্ধেক লোক খায় না, সেটা মাথায় রাখবেন। এখানটার আধা লোক কিন্তু নিরামিষ খায়, মাছ মাংস খায় না। ফল তা সত্ত্বেও এত বিক্রি। তো এরকম একটা বিশাল পরিমাণে বিক্রি এদের হয়। তো একটা ইন্ডাস্ট্রি যদি তৈরি হয়, আপনার অনেকের মনে হতে পারে যে ইন্ডাস্ট্রি হলে যে শিক্ষিত মানুষ সে চাকরি পাবে, আমি তো ছোটোখাটো আদার ব্যাপারী, আমার জাহাজের খোঁজ নিয়ে কি হবে। তা নয়, যদি জাহাজ আসে আদাও বিক্রি হয় এভাবে। আমরা যখন এখানে বসবাস করি, আমরা যে কোনো জায়গায়, মানে যদি কোনো জায়গায় একটা ইন্ডাস্ট্রি হয়, অফিস হয়, তাদের জন্য স্কুল লাগবে, জিনিসপত্র কেনা লাগবে, জামা কাপড় কেনা লাগবে, ঘর বাড়ি লাগবে, গাড়ি ঘোড়া লাগবে, মানে সমস্ত কিছুতে কিন্তু মানুষের দরকার হয়। যে কারণে এরকম অটো ড্রাইভাররাও জিএসটির নোটিশ পেয়েছে সম্ভবত, তার সঙ্গে এরকম ছোট ভেন্ডাররাও পেয়েছে। তো এটা কিন্তু একটা বড় জিনিস, যেটা আমরা মিস করি আমাদের পশ্চিমবাংলায়, আমাদের ইন্ডাস্ট্রি না থাকার ফলে। ফলে যদি শিল্প হয়, তাহলে এই রকম সুবিধা কিন্তু সকল মানুষ পেতে পারে। অটোওয়ালারাও পাবে, ভ্যান রিক্সাওয়ালারাও পাবে, সবজিওয়ালারাও পাবে, কৃষকরা সবজির দাম পাবে, সবাই পাবে। যে কারণে শিল্প হওয়াটা খুব জরুরি। ফলে ইন্ডাস্ট্রিটা দরকার, তাহলে সকল মানুষ বাঁচতে পারে। ব্যাঙ্গালোরে ইন্ডাস্ট্রি হওয়ার ফলে আমরা এসে এই মানুষগুলোর এত সুবিধা হচ্ছে। যে কারণে এরকম ছোট ছোট ব্যবসায়ী, তারা পর্যন্ত বছরে 40 লক্ষ টাকার বেশি ব্যবসা করছে। আপনারা যারা জানেন সবজি মাছের ব্যবসা, তাদের কত প্রফিট থাকে, আমার ধারণা 30-40% প্রফিট থাকে। আর এখানটা এত দাম এত বেশি নেই। অর্থাৎ যদি বছরে যদি 40 লাখের ওপরে কোনো ব্যবসায়ী করে থাকে, আমি বাদ দিলাম ওরকম একজন এক্স্যাক্টলি মাছের ব্যবসায়ী, যারা যারা পেয়েছে তারা প্রত্যেকে 40 লাখের উপরে ব্যবসা করছে। 40 লাখ মানে হলো মাসে 3 লক্ষ টাকার বেশি। 3 লক্ষ টাকা মানে দিনে 10,000 টাকার ব্যবসা, সেখান থেকে অন্তত 2-3 হাজার টাকা তো প্রফিট হয়। তাহলে ভাবতে পারছেন তারা কতটা আয় করছে। এই আয়টা কিন্তু আমাদের রাজ্যের মানুষ, রাজ্যের ছোট ব্যবসায়ী, তারা কিন্তু মিস করছে। আমার বন্ধু মনে আছে, বন্ধু বলতে আমরা একসঙ্গে এক পাড়াতে একসময় খেলাধুলো করতাম, সে এখন ছোট সবজি দোকানদার। সে একদিন দুঃখ করে বলছে, ভাই এখানটায় ব্যবসা করে আর চলে না,
দিনে অন্তত 250 টাকা তো দরকার, নাহলে সংসার চলবে কি করে বাচ্চাদের নিয়ে? সে টাকা আয় করতে পারি না। মানে ভাবতে পারেন যে কতটা খারাপ অবস্থা, যে দিনে সারাদিন কাজ করে 250 টাকা আয় করতে পারছে না, আর এখানটায় জিএসটি নোটিশ আসছে। তো মানুষ যদি এরকম আসে, মানুষের কাছে যদি চাকরি থাকে, ইন্ডাস্ট্রি থাকলে যদি চাকরি থাকে, তাহলে কিন্তু এই সুবিধাগুলো হয়। তাই যে দলই আসুক তাকে ইন্ডাস্ট্রি করতেই হবে। কোনো দল যদি ইন্ডাস্ট্রি না করে হাবিজাবি করে বেড়ায়, তাহলে রাজ্যের চলবে না, কোনো জায়গার চলবে না। মানুষকে বাঁচতে হলে এরকম কাউকেই ঠিক করা উচিত, বেছে নেওয়া উচিত যে এই জিনিসগুলো নিয়ে ভাববে। এটা ওটা ভুজুং ভাজাং দিয়ে হলে আপনারাই ভুগবেন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাবেন। আর এই রকম ব্যবসা হচ্ছে জেনে আপনার কি মনে হলো? আপনি যদি কোনো ব্যবসায়ী হন, জানাবেন যে আপনার ব্যবসা কেমন চলছে আর এদের ব্যবসা কেমন চলছে, সেটাও একটু জানাবেন। আর যারা বলছেন যে বাইরের লোক আসতে দেব না, সব আমরা নেব, এদের এত ব্যবসা হয় কারণ বাইরের লোক আছে। বাইরের লোক যদি এটা তাড়িয়ে দেয়, এদের অবস্থাও আপনাদের থেকে একটু ভালো অবস্থায় থাকবে, খুব একটা ভালো অবস্থায় থাকবে না। বাইরের লোককে দরকার, বাইরের কোম্পানিকে দরকার। শুধুমাত্র নিজেদের দিয়ে উন্নতি বেশি দূর করা সম্ভব না। তাই ওপেন মাইন্ডেডও হতে হবে, অন্যদেরও অ্যাকসেপ্ট করতে হবে। যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।